নতুন সকাল বয়ে আনে সুখবর। রাতের জন্য আজকের দিনটা একটু বেশিই স্পেশাল, কারণ আজ তাকে জবের জন্য ডাকা হয়েছে। আজ সকাল 10টার দিকে ইন্টারভিউ। রাত নিজেকে তৈরি করে নিচ্ছে। কণা রান্নাঘরে রান্না করতেছে। রাত রেডি হয়ে ডাইনিং টেবিলে আসলো। গলা ছেড়ে কণাকে ডেকে বলল, খাবার কি হলো? কণা প্লেটে খাবার সাজিয়ে আনতে আনতে বলল, হ্যাঁ হয়েছে। প্লেটটা টেবিলে রাখল। রাত খেতে শুরু করল। খাওয়া শেষে ব্যাগ কাঁধে নিয়ে কণার দিকে তাকিয়ে বলল, আসছি। কণা দরজার কাছে এগিয়ে এসে দাঁড়াল। রাত বের হতেই কণা পেছনে থেকে বলে উঠল, অল দ্য বেস্ট। রাত পেছনে ফিরল। স্মিত হেসে চলে গেল। সন্ধ্যার শরীর কাঁপিয়ে জ্বর এসেছিল ভোরের দিকে। আশার হসপিটালে আসার আগে সন্ধ্যার জ্বর চেক করে তাকে মেডিসিন খাইয়ে এসেছে। এখন সন্ধ্যার ফোনে ফোন দিল সন্ধ্যার অবস্থা জানার জন্য, কিন্তু সন্ধ্যার ফোন সুইচ অফ। আশার কণাকে ফোন দিল। কণা নিজের রুমে বসেছিল। আশারের ফোন পেয়ে ফোন রিসিভ করতে ওপাশ থেকে আশার অস্থির কণ্ঠে বলে উঠল, কণা, সন্ধ্যা কেমন আছে এখন? জ্বর কিছুটা কমে গেছে ভাইয়া, এখন শুয়ে আছে। খাইয়েছিলে কিছু? হ্যাঁ, অল্প করে খেয়েছিল। আপনি চিন্তা করবেন না। আচ্ছা, রাত বাসায়? না, উনি তো ইন্টারভিউ দিতে গেছে। ওহো, আজ ছিল ইন্টারভিউ? হ্যাঁ। আচ্ছা, রাখছি তাহলে। আশার ফোন কেটে দিল। আকস্মিক দরজায় কড়া নাড়ার শব্দ শুনতেই দরজার পানে তাকিয়ে দেখল নার্স এসে দাঁড়িয়ে আছে। সব রেডি করা হয়েছে? নার্স মাথা ঝাঁকিয়ে হুমম বলল। আশার কেবিন থেকে বের হয়ে রেডি হয়ে নিল অপারেশনের জন্য। অপারেশন থিয়েটারে ঢুকতেই দেখল শাম্মীও এসেছে। আশার শাম্মীকে এভয়েড করে অপারেশন শুরু করল। অপারেশনের পুরোটা সময় শাম্মী আশারকে হেল্প করেছে। সাকসেসফুলি তারা অপারেশনটা শেষ করে। অপারেশন শেষ করে আশার নিজের কেবিনে চলে আসে। নার্সকে ডেকে জেনে নেয় আজ আর কোনো অপারেশনের শিডিউল আছে কিনা। নার্স জেনে জানালো আজ আর নেই। আশার হসপিটাল থেকে বেরিয়ে আসলো সন্ধ্যার দিকে। বাসায় আসার পথে শপিং মলে ঢুকল। আজকাল শীত পড়ে খুব। সন্ধ্যা সহ বাসার সকলের জন্য শীতের পোশাক কিনে নিল। মল থেকে বের হতেই ফুলের দোকানে চোখ গেল। সন্ধ্যার ভীষণ পছন্দ ফুল। আশার সাদা গোলাপ সহ বেলি ফুলের মালা নিল একটা। আজ সন্ধ্যাকে নিজ হাতে পরিয়ে একটু বের হবে রাতে। বাসায় ফিরতে আষাঢ়ের 7:30 বেজে গেল। রুমে ঢুকে সন্ধ্যাকে মাথা চেপে সোফায় বসব থাকতে দেখে আষাঢ় এগিয়ে গিয়ে পাশে বসল। কাঁধে হাত রেখে বলল, খুব বেশি খারাপ লাগছে? সন্ধ্যা মাথা তুলে তাকাল। পাশে আষাঢ়কে দেখে মুচকি হাসার চেষ্টা করল। ঠিক আছি। আষাঢ় বসা থেকে উঠে ড্রয়ার থেকে জ্বর মাপার যন্ত্রটা বের করে সন্ধ্যার মুখে দিয়ে জ্বর চেক করে নিল। না, জ্বর বেশি নেই। জ্বর কমে গেছে, জাস্ট মাথা ব্যথা করছে। 1 কাপ কড়া রং চা হলে ভালো হতো। একটু কণাকে বলবেন বানিয়ে দিতে? হাঁটতে পারবে? সন্ধ্যা ভ্রু কুচকাল। হাঁটতে পারবো না কেন? তাহলে চাদরটা পেঁচিয়ে নাও। তোমাকে নিয়ে আজ টঙের দোকানে গিয়ে চা খাওয়াবো। খাবে? সন্ধ্যার চোখ মুখ খুশিতে জ্বলজ্বল করে উঠল। সত্যি? হু। সন্ধ্যা চাদরটা জড়িয়ে নিল শরীরে। আশার গায়ের এপ্রনটা খুলে পোশাক বদলে একটা ট্রাউজার আর শার্ট পরে তার উপর কালো হুডি পরে নিল। সন্ধ্যা সোফায় বসে অপেক্ষা করতে লাগল। আশার ওয়ার্ড্রবের উপর রাখা ফুলগুলো হাতে নিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে বলল, হাত দাও তো সন্ধ্যাবতী। সন্ধ্যা হাত বাড়িয়ে দিল বিনা বাক্যে। আশার বেলি ফুলের মালাটা হাতে পরিয়ে দিল। সন্ধ্যা আষাঢ়ের দিকে তাকিয়ে বলল, ফুল এনেছেন? আই লাভ ফ্লোয়ার। জানি তো, সেজন্য আনা। উঠে দাঁড়াও তো। কেন? আরও কিছু দিবেন নাকি? হুম। সন্ধ্যা উঠে দাঁড়াতেই আশা সন্ধ্যার লম্বা কেশ খুলে দিয়ে কানের পাশে সাদা গোলাপটা গুজে দিয়ে বলল, নাও পারফেক্ট। সন্ধ্যা আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আয়নায় নিজেকে দেখে বলল, কেমন দেখাচ্ছে আমায়? আশার সন্ধ্যার পাশে দাঁড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে বুকে হাত গুজে বলল, স্নিগ্ধ। সন্ধ্যা হেসে ফেলল। আশার সন্ধ্যার হাত ধরে বেরিয়ে গেল। রাত এসেছে, অনেকক্ষণ হয়েছে। ইন্টারভিউটা দারুণ হয়েছে। আশা করছি জবটাও হয়ে যাবে।
কনাকে এক মগ কফি আনতে বলে রুমে এসে ফ্রেশ হয়ে জানালার পাশে চুপ করে দাঁড়িয়ে রইল। আকস্মিক চোখ গেল রাস্তায়। বাড়ির সামনের রাস্তাতেই আসার সন্ধ্যা চাদর জড়িয়ে হাতে হাত রেখে হাঁটছে। দৃশ্যটা দূর থেকে দেখল রাত। কনা কেবলই এসেছে রাতের কফির মগ নিয়ে। সন্ধ্যা আশারকে দেখে মুচকি হেসে বলল, খারাপ লাগছে? রাত হকচকিয়ে গেল পাশে কনাকে দেখে। মনে হলো চুরি করে ধরা পড়ার মতো অবস্থা। তড়িঘড়ি করে কনার হাত থেকে কফির মগটা নিয়ে বলল, খারাপ লাগবে কেন? প্রথম ভালোবাসা ছিল কি না, সেজন্য। সেটা একান্তই আমার পৃথিবীতে ছিল। একান্ত অনুভূতি, একান্ত ভালোবাসা, সব একান্তই। আমি জানার পর তার একান্ত থাকে না। একটা ভুল দিনে জেনে গেছ হয়তো, তবে আমি কখনোই বলবো না প্রথম ভালোবাসা ভুলে যান। কেন? তোমার হাজবেন্ড আরেকজনকে ভালোবাসবে আর তুমি না করবে না? না, আমি হিংসুটে মেয়ে নই যে সামান্য এটা নিয়ে জেলাস ফিল করব। আমি জানি আপনি ভালোবেসে গেলেও তাকে পাবেন না। এখন আমিই আপনার বর্তমান ভবিষ্যৎ। মাঝে মধ্যে হিংসুটে হওয়া ভালো, এটা আমার দ্বারা হবে না। যদি ধরো আমার তোমার প্রতি ভালোবাসা আসলো না তখন? কনা হাসল। আমি সময়ে বিশ্বাসী। জানি উপরওয়ালা এতটা নির্দয় আমার উপর হবেন না। যদি ধরুন আপনি আপনার প্রথম ভালোবাসাকে পাননি, তাহলে ধরে নিবেন আপনার ভালোবাসাটা ভুল ছিল না, ভুল ছিল ভালোবাসার মানুষটাকে ভালোবাসা। সেজন্য মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়। এজন্য দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে তখন সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীর, আরও বিশুদ্ধ। খুব জানো দেখছি। আগে না জানলেও এই কয়েকদিনে উপন্যাস, বই পড়তে পড়তে জেনে গেছি। তোমাকে অখুশি আমি কখনোই রাখব না কনা। খুশিও তো রাখতে পারছেন না রাত। কি করলে খুশি হবে? আমি তেমন আহামরি কোনো কিছু চাই না রাত। আমাকে শুধু একটু সময় উপহার দিবেন, একটু ভালো করে হাসিমুখে কথা বলবেন। মাঝরাতে হঠাৎ করে রাতের শহরে ঘুরতে বের হবেন আমার সাথে। মাঝে মধ্যে বাসায় আসার পথে আমার জন্য 30 টাকা দিয়ে একটা ফুল কিনে আনবেন, ব্যাস আর কিছু না। আমরা কি খুব ভালো ফ্রেন্ড হতে পারি না? ভালোবাসা তো চাইছি না। আপনার যখন ইচ্ছে হবে তখন না হয় বাসবেন, জোর তো নেই এতে। রাত চুপচাপ শুনল কথাগুলো। কফির মগে চুমুক দিয়ে বাকি কফির মগটা কনার হাতে ধরিয়ে দিয়ে বলল, খেয়ে নাও। শুনেছি স্বামীর এটো খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে। আশার সন্ধ্যাকে নিয়ে রাস্তার মোড়ে থাকা চায়ের দোকানে নিয়ে আসলো। দোকানটায় কেবল 2-3 জন বৃদ্ধ বসে চা খাচ্ছে আর গল্প করছে। আশার সন্ধ্যাকে একটি বেঞ্চে বসিয়ে দোকানদারকে ডেকে বলল, 2 কাপ কড়া রং চা দিন। সন্ধ্যা চারপাশটা তাকিয়ে দেখল। ছোট্ট দোকানটা খুব সাধারণ, কিন্তু জায়গাটায় যেন এক ধরনের স্নিগ্ধতা আছে। হালকা শীতের সন্ধ্যায় গায়ে চাদর জড়িয়ে, মাথায় ফুল গুজে সে যেন আরও আলাদা লাগছে। আশার তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এখানে কি এত দেখার আছে? সন্ধ্যা হাসল, ভীষণ ভালো লাগছে। চা এসে গেল। আশার একটা কাপ তুলে সন্ধ্যার হাতে দিল। এই নিয়ে আজকে আমাদের প্রথম বাইরে বের হয়ে চা খাওয়া। বিশেষ মনে হচ্ছে না? সন্ধ্যা চায়ের কাপ হাতে নিয়ে হেসে বলল, বিশেষ অবশ্যই, তবে চায়ের সঙ্গে যদি একটা চানাচুর থাকত। আশার হেসে দোকানদারকে ডেকে এক প্যাকেট চানাচুর নিয়ে নিল। তোমার চাওয়া পূরণ হল। আর কিছু লাগবে? সন্ধ্যা গম্ভীর মুখ করে বলল, হ্যাঁ, গল্প চাই। গল্প? হুম, কিছু একটা বলো। আশার হেসে বলল, ঠিক আছে, বলছি শুনো তাহলে। সন্ধ্যা মুচকি হেসে বলল, বলুন শুনি। আশার শুরু করল। একবার এক লোক বাজার থেকে একটা মোরগ কিনে আনল। মোরগটা খুব দুষ্ট। সারাক্ষণ বাড়ি দৌড়াদৌড়ি করে, কাউকে শান্তিতে থাকতে দেয় না। একদিন লোকটা রেগে গিয়ে মোরগকে বলল, শুন, যদি শান্ত হয়ে না থাকিস তোকে রান্না করে ফেলব। মোরগ কিছুক্ষণ শান্ত থাকল, কিন্তু পরদিন সকালে আবার পুরো উঠানে তাণ্ডব চালিয়ে দিল। লোকটা রেগে গিয়ে সত্যিই মোরগকে কেটে ফেলল আর রান্না করতে বসল। যেই রান্না শুরু হয়েছে, মোরগের ভূত লোকটার সামনে এসে দাঁড়াল। মোরগ বলল, তোমার সাহস কিভাবে হলো আমাকে কাটার? লোকটা ভয় পেয়ে বলল, ভাই,
তুমি খুব দুষ্টু ছিলে, তাই বাধ্য হয়ে কেটেছি। মোরগ বলল, শাস্তি হিসেবে তোমার পুরো জীবন আমাকে কোক্কো ডাকতে হবে। লোকটা বলল, ভাই, আমি মানুষ, কোক্কো ডাকতে পারি না। মোরগ বলল, আজ থেকে পারবা। পরের দিন থেকে লোকটা যেই মুখ খুলত, শুধু কোক্কো বের হতো। দোকানে গিয়ে চা চাইতে গেলেও বলতো, কোক্কো 1 কাপ চা। লোকজন হাসতে হাসতে বলতো, ভাই, তুমি মানুষ না মোরগ? এরপর লোকটা ডাক্তার দেখানোর জন্য গেল। ডাক্তার তাকে দেখে বলল, আপনার এই রোগের জন্য একটা পোলাও রান্না করে খেতে হবে। লোকটা বলল, কোক্কো পোলাও। ডাক্তার বলল, না, মুরগি পোলাও। শেষে লোকটা মোরগের ভূতের কাছে গিয়ে বলল, ভাই, আমায় ক্ষমা করে দাও, আর কোক্কো ডাকব না। এবার শান্তি দাও। মোরগ বলল, এক শর্তে ছাড়ব, আমাকে রান্না করে খেয়েছ, এবার প্রতিদিন আমাকে পোলাও বানিয়ে দিবি। লোকটা কাঁদতে কাঁদতে বলল, ভাই, তুমি ভূত হয়ে খাবার দাবি করছ? মোরগ বলল, তাই তো। ভূত হলেও আমার স্টাইল আছে। লোকটা প্রতিদিন কোক্কো ডাক দিতে দিতে গ্রামের মানুষদের বিনোদনের কেন্দ্র হয়ে গেল। সন্ধ্যা হেসে কুটিকুটি হয়ে বলল, এটা গল্প ছিল? আশার কাঁধ ঝাঁকিয়ে বলল, অবশ্যই। সন্ধ্যা চায়ের কাপ নামিয়ে বলল, এসব গল্প কিভাবে বানান? আশার একটু গম্ভীর হয়ে বলল, ওভাবেই। চায়ের দোকানে বসে তারা আরও কিছুক্ষণ গল্প করল। আশার মাঝে মাঝে সন্ধ্যার দিকে তাকাচ্ছিল। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যা তার সমস্ত ক্লান্তি মুছে দেয়। দোকানে চায়ের টাকাটা দিয়ে দোকান থেকে বের হয়ে তারা হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিল। সন্ধ্যা গায়ে চাদরটা ঠিক করে বলল, আপনি সবসময় এমন থাকলে আমি কখনো অসুস্থ হব না। আশার হেসে বলল, তুমি শুধু সুস্থ থাকো, আমি বাকিটা সামলে নেব। রাত জানালার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনের রাস্তাতেই আশার সন্ধ্যা চাদর জড়িয়ে হাতে হাত রেখে হাঁটছে। দৃশ্যটা দূর থেকে দেখল রাতকণা। কণা কেবলই এসেছে রাতের কফির মগ নিয়ে। সন্ধ্যা আশারকে দেখে মুচকি হেসে বলল, খারাপ লাগছে? রাত হকচকিয়ে গেল পাশে কণাকে দেখে। মনে হলো চুরি করে ধরা পড়ার মতো অবস্থা। তড়িঘড়ি করে কণার হাত থেকে কফির মগটা নিয়ে বলল, খারাপ লাগবে কেন? প্রথম ভালোবাসা ছিল কি না, সেজন্য। সেটা একান্তই আমার পৃথিবীতে ছিল। একান্ত অনুভূতি, একান্ত ভালোবাসা, সব একান্তই। আমি জানার পর তা আর একান্ত থাকে না। একটা ভুল দিনে জেনে গেছ, হয়তো। তবে আমি কখনোই বলবো না প্রথম ভালোবাসা ভুলে যান। কেন? তোমার হাজবেন্ড আরেকজনকে ভালোবাসবে আর তুমি না করবে না? না, আমি হিংসুটে মেয়ে নই যে সামান্য এটা নিয়ে জেলাস ফিল করব। আমি জানি আপনি ভালোবেসে গেলেও তাকে পাবেন না। এখন আমিই আপনার বর্তমান ভবিষ্যৎ। মাঝে মধ্যে হিংসুটে হওয়া ভালো। এটা আমার দ্বারা হবে না। যদি ধরো আমার তোমার প্রতি ভালোবাসা আসলো না তখন? কণা হাসল, আমি সময়ে বিশ্বাসী। জানি উপরওয়ালা এতটা নির্দয় আমার উপর হবেন না। যদি ধরুন আপনি আপনার প্রথম ভালোবাসাকে পাননি, তাহলে ধরে নিবেন আপনার ভালোবাসাটা ভুল ছিল না, ভুল ছিল ভালোবাসার মানুষটাকে ভালোবাসা। সেজন্য মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়। এজন্য দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে, তখন সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীর, আরও বিশুদ্ধ। আজ রাতের অফিসের প্রথম দিন। রাত রেডি হয়ে রুম থেকে বের হতেই দেখল কণা হাতে করে পায়েসের বাটি নিয়ে আসছে। রাতের সামনে দাঁড়াতেই রাত বলে উঠল, পায়েস? কণা মৃদু হেসে বলল, হুমম। মা বানিয়েছে? না, আমি। খেয়ে দেখুন। রাত চামচ দিয়ে একটু উঠিয়ে মুখে নিয়ে বলল, ভালোই হয়েছে। তাহলে শুধু একটু খেলেন কেন? সময় নেই। এসে খাবো। এখন আসছি। রাত চলে গেল। কণা তপ্ত শ্বাস ফেলে পায়েসের বাটিটা টেবিলে রেখে দিল। সন্ধ্যা রেডি হয়ে নিয়েছে। আজ রাজশাহী যাবে। দুদিন থেকে ক্লাস সেরে চলে আসবে। আশার নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। সন্ধ্যা আয়নায় নিজেকে একবার দেখে রুম থেকে বেরিয়ে আসলো। কণাকে টেবিলের উপর মনমরা হয়ে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে তোর? কণা সন্ধ্যাকে দেখে নড়েচড়ে বসে বলল, কিছু না। যাচ্ছিস? হু। সাবধানে থাকিস। আসলাম।
সন্ধ্যা নিচে এসে গাড়িতে উঠে বসল। আশার আর চোখে তাকাল। সেলোয়ার কামিজ পরে আছে সন্ধ্যা। আশার গাড়ি স্টার্ট দিতেই সন্ধ্যা বলল, আমি রাজশাহী থেকে ফিরে এসে নিখিল ভাইয়ের সাথে দেখা করতে চাই। নিয়ে যাবেন তো? হঠাৎ নিখিলের সাথে দেখা করবে কেন? আমি সবটা জানতে চাই। কি জানতে চাও? আমায় বলো, আমি বলছি। নিখিল ভাই কি সত্যি বিয়ে করেনি? না, সেদিন তো বললাম। কেন করেনি? জানি না। তাহলে অন্যের বিয়ের ছবি কেন তার কলিগ শ্রেয়াকে পাঠিয়ে বলল নিখিল বিয়ে করেছে? শ্রেয়ার সাথে নিখিলের ওই কলিগের মাঝে মধ্যে কথা হতো। তো নিখিলের থেকে শ্রেয়ার ব্যাপারে সব শুনে শ্রেয়ার উপর রেগে গিয়েছিল। শ্রেয়া রীতিমতো ব্ল্যাকমেইল করে নিখিলকে বিয়ে করেছে। সেটা ওর কলিগ জানত না। জানার পর সে শ্রেয়াকে দেখাতে চেয়েছিল নিখিল সুখে আছে। শ্রেয়া কি জানে না এখনো ওটা ফেক ছিল? না, মেবি। ও জীবনেও শুধরাবে না। আপনি প্লিজ ওর সাথে কম মিশবেন। ও হয়তো চায় না আমি সুখী থাকি। যা আপনার মর্জি ম্যাডাম। বিকেলের দিকে রাজশাহী চলে আসলো সন্ধ্যা। হলের সামনে নামিয়ে দিয়ে গেছে আশার। তার পরপরই সে ফিরে চলে গেছে। সন্ধ্যা নিজের হলো রুমে বসে ফ্রেশ হয়ে ফের প্রেজেন্টেশনটায় চোখ বুলাল। কণা বিকেলের দিকে শাশুড়ির সাথে বাজারে এসেছে সবজি কিনতে। সবজি কেনার সময় হঠাৎ আকস্মিক রাহুলকে দেখে চমকে উঠল। শাশুড়িকে কিনতে বলে সে এগিয়ে গেল রাহুলের দিকে। রাহুল দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। কণা গিয়ে সামনে দাঁড়াতেই রাহুলও চমকে উঠল। রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল, কণা জি, কেমন আছো? জি, ভালো আছি। আপনার সাথে কথা বলা যাবে? রাহুল আশেপাশে তাকিয়ে বলল, হু, বলো। বিয়ে কেন করলেন না আমায়? তাতে নিশ্চয়ই আফসোস বা ক্ষতি কোনোটাই হচ্ছে না তোমার। আপনি না আমাকে ভালোবাসতেন? তুমি না রাতকে ভালোবাসতে? আমি চাইনি এমন কাউকে যার মনে আরেক পুরুষের বসবাস। সেজন্য মানা করে দিয়েছি। কার সাথে কথা বলছো রাহুল ভাইয়া? কি উনি? কথাটা বলতে বলতে একটি মেয়ে রাহুলের পাশে এসে দাঁড়াল। মেয়েটা ভীষণ মিষ্টি দেখতে। রাহুল মেয়েটার হাত ধরে বলল, মিষ্টি ও কণা। নামটাও মিষ্টি। উনি সেই কণা? হুম, কণা ও হচ্ছে মিষ্টি। আমার কাজিন প্লাস আমার হবু বউ। খুব শীঘ্রই আমাদের বিয়ে হতে যাচ্ছে। ইনভাইটেশন পাঠিয়ে দিব, প্লিজ রাত ও সবাইকে নিয়ে চলে এসো। মিষ্টি, চল যাওয়া যাক। রাহুল চলে গেল মিষ্টির হাত ধরে। কণা দাঁড়িয়ে গেল। সবাই সবার লাইফ নিয়ে এগিয়ে যাচ্ছে। অথচ কণা ভালোবাসার মানুষটাকে পেয়েও ভালোবাসা পাচ্ছে না। কণা চুপচাপ শাশুড়ির পাশে এসে দাঁড়াল। আমেনা বেগম আলুর ব্যাগ হাতে নিয়ে বলল, কোথায় চলে গিয়েছিলে? একটু সামনেই। বাজার শেষ? হুম। কণা অন্য সব বাজারের ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা হল। রাত অফিস শেষে রাস্তায় হাঁটতে শুরু করল। চারপাশ নিস্তব্ধ, এক অদ্ভুত নীরবতা ভেসে আছে পুরো পরিবেশে। মাঝে মাঝে কিছু গাড়ির হর্ন আর পথচারীদের ছায়ামূর্তি সেই নীরবতা ভঙ্গ করছে। রাত পকেট থেকে ফোন বের করে সময় দেখল। রাত প্রায় 11টা। নিজের মনে ভাবল, দিনটা আজ অদ্ভুত কেটেছে। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই নিজের ঘরের জানালার আলো চোখে পড়ল। মনে একটা প্রশ্ন উকি দিল, এত রাতে কণা এখনো জেগে আছে কেন? কিন্তু সঙ্গে সঙ্গেই নিজের চিন্তাগুলো ধাক্কা দিয়ে সরিয়ে দিল রাত। বাড়িতে ঢুকেই দেখল, কণা সোফায় বসে আছে। তার মুখটা যেন একদম নিস্তেজ, হালকা ক্লান্তি মিশে আছে চোখে মুখে। টেবিলের ওপর পায়েসের বাটিটা যেমন রাখা হয়েছিল, ঠিক তেমনই আছে। একবারও স্পর্শ করা হয়নি। রাত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীর গলায় বলল, এখনো ঘুমাওনি? কণা মাথা নিচু করে বসে রইল। কোনো উত্তর দিল না। তার নীরবতা যেন আরো ভারী করে তুলল চারপাশের পরিবেশ। রাত একটু বিরক্ত হলেও নিজেকে সংযত করল। তারপর পায়েসের দিকে ইঙ্গিত করে বলল, পায়েস ভালো হয়েছিল। একটু গরম করে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কণা এবারও কোনো কথা বলল না। রাত এক ঝলক কণার দিকে তাকিয়ে নিজের রুমে চলে গেল। রাত ফ্রেশ হয়ে আসতেই দেখল পায়েসটা গরম করে রাখা হয়েছে। রাত খেয়ে নিল। কণা বসার ঘরের জানালার ধারে দাঁড়িয়ে আছে। কাল অফিস আছে কথাটা মাথায় রেখে চলে গেল রুমে ঘুমানোর জন্য রাত। বিছানায় শুয়ে রাতের ঘুম ধরল না।
বরং মাথায় নানা চিন্তা ভিড় করল। অফিসের নতুন দায়িত্ব আর কণার আজকের আচরণ সবকিছু যেন এলোমেলো লাগছে। কিছু কি হয়েছে আজ? চোখ বন্ধ করতে চাইল, কিন্তু মনে অদ্ভুত এক অস্থিরতা ভর করল। জানালার বাইরে গভীর রাতের অন্ধকার। আকাশের চাঁদটাও যেন কণার মতোই একা। মনে পড়ল রাহুলের কথা, তার সেই কঠিন অথচ নির্মম স্বীকারোক্তি, আমি চাইনি এমন কাউকে যার মনে অন্য কারো জায়গা আছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল কণার বুক থেকে। চুপচাপ জানালার গ্রিলে হাত রেখে কণা নিজেকে বলল, কেন যেন কেউ আমাকে বুঝতে চায় না। ভালোবাসা কেন এভাবে দুর্বোধ্য হয়ে ওঠে? ভালোবাসা কি সত্যিই এত কঠিন? ঘরের অন্ধকারে দাঁড়িয়ে থাকা কণার একাকিত্ব যেন রাতের নীরব অন্ধকারকে আরও গভীর করে তুলছিল। অন্যদিকে রাত নিজের রুমে শুয়ে অস্থিরভাবে পাশ ফিরে ভাবল, আচ্ছা, আমি তো এমন ছিলাম না। আমি তো প্রাণবন্ত চমৎকার একটি মানুষ ছিলাম। হঠাৎ কেন এমন পাল্টে গেলাম? এই পাল্টানোর পর থেকেই জীবনে সুখ নামক শব্দটার অস্তিত্বই যেন বিলীন হয়ে গেছে। আচ্ছা, আমি কি কণার সাথে অবিচার করছি না? কণার প্রতি আমার এই দূরত্ব কি আসলেই ঠিক হচ্ছে? মানলাম সন্ধ্যাকে ভালোবাসতাম, তাই বলে কি কণার সাথে এটা করা ঠিক হচ্ছে? সন্ধ্যাও তো একসময় পাগলের মতো ভালোবাসত নিখিলকে। তারপর তো সন্ধ্যা ভাইয়াকে আপন করে নিয়েছে। সবাই সবার জীবন নিয়ে এগিয়ে গেছে। আমারও উচিত এগিয়ে নেওয়া। একদম আগালেই না আরেক কদম আগাবে। রাত অনেকক্ষণ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করল। ঘুম যেন তার চোখের ধারেকাছেও নেই। মনটা কেমন অস্থির। কণার নির্লিপ্ততা মুখটা বারবার মনে পড়ছে। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল সে। রাতের একটাই অভ্যাস, কিছু ভাবলে আর মন থেকে সরাতে পারে না। কণার সাথে তার সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে কখনো সে খুব গভীরভাবে ভাবেনি। কিন্তু আজ মনে হল, এভাবে চলতে থাকলে হয়তো দুজনেই একসময় আরও দূরে সরে যাবে। রাত ধীরে ধীরে দরজা খুলে বাইরে এল। ড্রয়িং রুমে এসে দেখল কণা জানালার পাশে দাঁড়িয়ে আছে। হাতের আঙুলগুলো গ্রিলের ফাঁক গলিয়ে বাইরে প্রসারিত, চোখ দুটো দূরের অন্ধকারে স্থির। রাত কিছুক্ষণ কণার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকল। এই মেয়েটা তাকে ঘিরে আছে, তার খুব কাছেই থাকে, তবু কেমন যেন দূরের কেউ মনে হয়। কণা, হালকা গলায় ডাকল রাত। কণা ধীরে ফিরে তাকাল। চোখে ক্লান্তি মাখা এক ধরনের স্থিরতা। এখনো ঘুমাতে আসলে না যে? কণা মাথা নাড়ল, কোনো কথা বলল না। রাত আরেকটু এগিয়ে গিয়ে বলল, সব ঠিক আছে তো? কণা মৃদু হেসে বলল, সব ঠিক। আপনি ঘুমাননি কেন? রাত একটা চেয়ার টেনে বসে পড়ল। তার কণ্ঠ নরম, তবু গভীর। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করল। কণা কিছুক্ষণ চুপ থেকে বলল, কথা বলতে ইচ্ছে হলেই কি সব কথা বলা যায় কাউকে? রাত এবার কণার দিকে সরাসরি তাকাল। তার চোখের গভীরতা কণাকে যেন আরো চুপ করে দিল। সব কথা বলা যায় না, কিন্তু যা না বললে মন ভারী হয়ে যায় সেটা বলা উচিত, বলল রাত। কণা একটা নরম হাসি দিয়ে বলল, আপনার মনের কথাগুলো কি কখনো ভারী হয় রাত? রাত কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো হয়, হয়তো নয়। কিন্তু আজ তোমার কি হয়েছে কণা, এত চুপচাপ কেন? কণার চোখ ভিজে উঠল, কিন্তু সে চোখ সরিয়ে বলল, কিছু হয়নি, আমি ঠিক আছি। রাত এবার উঠে দাঁড়াল। কণার সামনে গিয়ে দাঁড়াল, তার কাঁধে হাত রেখে বলল, শোনো কণা, মিথ্যা বলো না। মিথ্যা তুমি বলতে পারো না। সম্পর্ক মানে একে অপরের উপর ভরসা করা। আমি চাই তুমি আমায় সব খুলে বলো। তোমার মনের সব কথা আমি শুনতে চাই। হয়তো আমি সব সমাধান দিতে পারবো না, কিন্তু তোমার পাশে দাঁড়াতে পারবো। আর যদি কিছু বলতে না চাও, তাও ঠিক আছে। শুধু জানো, আমি আছি। কণা মাথা নিচু করে থাকল। চোখের পানি থামানোর চেষ্টা করছিল, কিন্তু রাতের হাতের স্পর্শ যেন তার সব প্রতিরোধ ভেঙে দিল। ধীরে ধীরে বলল, আপনি কখনো আমায় বুঝতে চাননি রাত। আমি কি চাই সেটা কেউ বোঝে না। সবাই নিজের মতো করে বিচার করে। আপনি কি বুঝতে পারছেন? আমি কথা শেষ করতে পারল না কণা। চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাত আর কিছু বলল না। তার হাতটা কণার কাঁধে রাখাই রইল। তুমি কাঁদছ কেন কণা? আমি কি এমন কিছু করেছি? কণা মাথা নাড়ল।
কোনো উত্তর দিল না। রাতের মনটা কেমন করে উঠল। কি হয়েছে বলবে তো কণা। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে দুজনের মনের মাঝে কোনো দেয়াল থাকতে পারে না। আমি চেষ্টায় ত্রুটি রাখব না। তুমিও রাখো না, কেমন? কণা কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে যেন এক অদ্ভুত শান্তি অনুভব করল। তার চোখ মুছতে মুছতে বলল, আমি চাই আপনি সবসময় আমার পাশে থাকুন। আমায় আগলে রাখুন। প্রমিস, আমি তোমাকে আগলে রাখব। তোমার পাশে সবসময় থাকব। কণার চোখের জল শুকাতেই রাত নিজের হাত দিয়ে কণার কাঁধে হালকা চাপ দিয়ে বলল, এতদিন তোমার সাথে হয়তো আমি ঠিকমতো কথা বলিনি, কিন্তু আমি চাই আমরা দুজন একে অপরকে বুঝি, সম্পর্কটাকে সামনের দিকে নিয়ে এগোতে চাই। কণা কিছুক্ষণ চুপ করে থেকে নিচু গলায় বলল, আপনি কখনো বোঝেননি আমার কষ্টটা। আমি তো আপনাকে খুব ভালোবাসি, অথচ প্রতিটা মুহূর্তে মনে হয় আমি শুধু আপনার জন্য বোঝা হয়ে আছি। রাত কণার কথা শুনে স্থির হয়ে গেল। তার এই অভিমান, এই একাকিত্বের গল্প হয়তো রাত কখনো বুঝতেই চায়নি। রাত গভীর চোখে কণার দিকে তাকিয়ে বলল, তুমি বোঝা হয়ে আছো, এমন ভাবনাটা আর এনো না মনে। তোমার সাথে এই সম্পর্কটা হয়তো আমি বুঝিনি, কিন্তু কখনোই ফেলে দেওয়ার মতো ভাবিনি। শুধু শান্ত করার জন্য বলছেন? রাত এবার সরাসরি তার হাতটা ধরে বলল, আমি যা বলছি তা পুরোপুরি সত্য। হয়তো আমি নিজেও এই সম্পর্কটা নিয়ে দ্বিধায় ছিলাম। সব সম্পর্ক কখনোই নিখুঁত পারফেক্ট হয় না। সম্পর্কগুলো পারফেক্ট নিখুঁত বানিয়ে নিতে হয়। কণা কিছু বলল না, তবে তার চোখের পানি থেমে গিয়েছে। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি জানেন, আমি শুধু আপনার একটু সময় আর মনোযোগ চেয়েছিলাম। আপনি যখন দূরে দূরে থাকেন, তখন মনে হয় আমি এই বাড়িতে শুধু একজন অতিথি। রাত এবার একটু হাসল। এই ব্যাপার? শোনো, তুমি অতিথি না, কণা। তুমি আমার জীবনের অংশ হয়ে গেছো। আমি হয়তো তোমার মতো প্রকাশ করতে পারি না, কিন্তু আমি তোমার জন্যই এত কিছু করছি। নিজের স্বপ্নটাও বিসর্জন দিয়ে ফেলছি। আজ থেকে আমি চেষ্টা করব তোমার ছোট ছোট এফর্টগুলো পূরণ করার। তুমি শুধু আমার ভুলগুলো দেখিয়ে দিও, আমি ঠিক করে নিব। তুমি শুধু পাশে থাকবে, কেমন? কণার মুখে একটুখানি হাসি ফুটে উঠল। এই প্রথম রাতের কাছ থেকে এমন কথা শুনল। মনে হল অভিমান আর অপ্রাপ্তির ভার যেন একটু একটু করে হালকা হচ্ছে। আপনি তাহলে আজ থেকে পাল্টে যাবেন? না, রাত হেসে বলল, আমি ধীরে ধীরে শিখব, ধীরে ধীরে পাল্টাব। কিন্তু শর্ত আছে। শর্ত? তুমি তোমার সবকিছু খুলে বলবে, মন খুলে কথা বলবে। যতই কঠিন হোক, যতই কষ্ট হোক, আমরা দুজন মিলে সব ঠিক করব। কণা হালকা হেসে মাথা নাড়ল। ঠিক আছে, তবে আপনি কিন্তু আমায় ছাড়বেন না কখনো। রাত মৃদু হেসে বলল, কখনোই না। আজ এক সপ্তাহ হল সন্ধ্যা রাজশাহীতে। ক্লাস, প্রেজেন্টেশন আর স্টাডি, এগুলো নিয়েই তার ব্যস্ততা। এটেন্ডেন্স মিস দেওয়া চলবে না তার। সন্ধ্যাকে ছাড়া আষাঢ়ের বাসায় মন টিকে না। বাসায় আসলেই খালি খালি লাগে। আষাঢ়ের কাছে দিন যেন থমকে গেছে। সন্ধ্যার অভাব তাকে অস্থির করে তুলেছে। আষাঢ় তার কেবিনে বসে মনমরা হয়ে বারবার ফোনটা হাতে নিচ্ছে। শেষমেশ আর অপেক্ষা করতে পারল না। সন্ধ্যার নম্বরে কল দিল। সন্ধ্যা রান্না করছে এমন সময় আষাঢ়ের ফোন আসল। সন্ধ্যা পাশ থেকে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আষাঢ় বলে উঠল, কি করছো? সন্ধ্যা পোলাও নাড়তে নাড়তে বলল, প্লাউ রাঁধছি। আষাঢ় ভ্রু কুচকাল। প্লাউটা আবার কি? আশ্চর্য, প্লাউ চিনেন না? না তো। প্লাউ মানে পোলাও। বললেই হতো পোলাও। সেটাকে আবার বিকৃতি করে প্লাউ বলতে হবে কেন? আর একা একা প্লাউ খাচ্ছ? ও সরি, আমিও তোমার মতো প্লাউ বলতেছি। পোলাও খাচ্ছ একা একা মনে সুখে? আর এদিকে তুমি বিহীন যে আমি রক্তশূন্য হয়ে গেছি। শাক সবজি বেশি বেশি খান, তাহলে রক্তশূন্য থেকে রক্তপূর্ণ হবে। মজা নিচ্ছ? মজা কেন নিব আমি? আপনি আমার বেয়াই লাগেন। আমি রাজশাহী চলে আসি। তারপর? তারপর তোমার সাথে থাকবে। কোথায় হলে? আরে না, ফ্ল্যাট নিব একটা। আপনার মতলব কি আমি বুঝি না? পুরুষ মানুষ বলে কথা। থাকতে পারছেন না তো বুঝো তাহলে। তা বুঝব না?
ট্রাস্ট মি, ওরকম কিছু না। রাতে ঘুম হয় না আমার। কেন? তুমি নাই পাশে। জড়িয়ে না ধরলে ঘুম আসে না তো। কোল বালিশ নেই পাশে? কোল বালিশ আর তুমি এক হলে নাকি? তা বলুন, ফোন কেন দিলেন? এখন অফিসে নাকি হসপিটালে আপনি? হসপিটালে আছি। ও খেয়েছেন? না। তোমার স্পেশাল প্লাউ খেতে চলে আসি? আসুন, বাসিগুলো খাওয়াবো। ভালোবেসে যা দিবে তাই খেয়ে নিব প্রিয়। আচ্ছা, এখন রাখছি। রান্না করতেছি তো। পুড়ে যাবে নাড়া না দিলে। ওকে, আমি তাহলে আসছি, বাই বাই। দুপুরের দিকেই রওনা হয় আশার। রাতে অফিস থেকে বাসায় ফিরে রুমে আসতেই দেখে কণা চেয়ারে আসে একটা বই পড়ছে। রাত ব্লেজারটা বিছানায় রেখে বলল, কি পড়ছ? কণা আকস্মিক রাতের কণ্ঠ শুনে চমকে গেল। থতমত খেয়ে বলল, এই এই তো একটা বই পড়ছিলাম। কফি বানিয়ে আনবো? কফি লাগবে না, আমার কাছে আসো তো। কণা বইটা টেবিলে রেখে রাতের দিকে এগিয়ে আসলো। রাত কণার হাত ধরে পাশে বসেই উল্টোপাশ থেকে একটা প্যাকেট এনে কণার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। এতে কি আছে? সাদা রঙের একটা শাড়ি আছে। পরে রেডি হয়ে আসো, আমরা একটু বের হব। এই রাতের বেলায়? হুম, রাতের সময়টা ঘোরার জন্য পারফেক্ট। কণা ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরে আসতেই রাত বলল, চুলগুলো খোলা রাখবে, হালকা লিপস্টিক লাগাবে, গাঢ় কাজল দিবে, কপালে লাল টিপ পরবে। কণা অবাক হল। আয়নার সামনে দাঁড়িয়ে রাতের বলা অনুযায়ী নিজেকে সাজাতে সাজাতে বলল, আজ এত পরিবর্তন, ব্যাপার কি? রাত হোয়াইট শার্ট পরতে পরতে বলল, বলেছিলাম সম্পর্কটাকে নিয়ে আগাবো, সেটার জন্যই প্রথম সূচনাটা স্মরণীয় করে রাখার জন্য একটু পরিবর্তন। উই লাইক ইট। ইস, নাও মোর রেডি। রাত তাকালো কণার দিকে, ঘোর লাগা চাহনি নিয়ে বলল, ইউর লুকিং ইজ সো প্রিটি। রিয়েলি? হ্যাঁ। তো যাওয়া যাক তাহলে। রাত হাত বাড়িয়ে দিল। কণা রাতের হাতটা ধরল। রাত বাসা থেকে নেমে গাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। কিছুক্ষণ পর গাড়ি থামল। কণা জানালা দিয়ে তাকিয়ে দেখল একটা ওপেন রুফ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা সাজানো হয়েছে ঝুলন্ত লাইট আর ফুল দিয়ে। কণার চোখে এক ধরনের বিস্ময় ফুটে উঠল। কণা অবাক হয়ে নিজের চারপাশের দৃশ্য দেখছিল। হালকা বাতাসে ক্যান্ডেল লাইটের শিখাগুলো কাঁপছিল। টেবিলে সাজানো খাবার আর ফুলগুলো যেন রাতটাকে বিশেষ করে তুলেছে। এই রকম আয়োজনের জন্য সে একদম প্রস্তুত ছিল না। রাত ধীরে ধীরে চেয়ার টেনে বসল। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। আজ তার কোনো ব্যস্ততা নেই, নেই কোনো ক্লান্তি। আমরা এখানে কেন? রাত কোনো উত্তর দিল না। চারপাশে হালকা মিউজিক বাজছে। কণার মনের মধ্যে ধীরে ধীরে উষ্ণতা কাজ করতে শুরু করল। কণার চোখে চোখ রেখে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে এই সাজে। কণা কিছুটা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রাতের এমন আচরণে কণার মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করল। এতদিনের দূরত্ব, অবহেলা, সবকিছু যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। একবার তো বলেছেন। ফের আবার বললাম। ভালো লাগে না বরের মুখে প্রশংসা শুনতে? আগে তো কখনো করেনি, তাই বুঝতে পারতেছি না আজ। খাবার সার্ভ করতে করতে রাত গভীর গলায় বলল, টেবিলে আজ সব তোমার পছন্দের খাবার। আজকের দিনটা আমি তোমার নামে উৎসর্গ করতে চাই। বলো কি চাও আজ তুমি আমার কাছে? কণা কোনো উত্তর দিল না। তার হাতের আঙুলগুলো কাঁপছিল। খাওয়া শেষে রাত কণার হাতটা নিজের হাতে তুলে নিল। আজ থেকে নতুন করে শুরু করব, কণা। আমাদের সব পুরনো ভুলগুলো ভুলে গিয়ে একসঙ্গে বাঁচব। আর আমরা আজ বাসায় ফিরব না। তাহলে কোথায় যাবেন? রাত হাতের ইশারায় রাস্তার ওপর পাশে থাকা রিসোর্ট দেখিয়ে বলল, ওখানে থাকবো আজ। চলো। কণা রাতের কথায় কিছুটা বিস্মিত হলো।
তার চোখে স্পষ্ট জিজ্ঞাসা ফুটে উঠল। এভাবে হুট করে? মা জানতে চাইবে না? রাত মুচকি হেসে বলল, মা কে জানিয়ে রেখেছি। এই রাতটাকে আমরা শুধু আমাদের জন্যই রাখব। তুমি তো চাও। কণা খানিকটা ইতস্তত করে মাথা নিচু করল। এভাবে রাতের কাছে আসা তার জন্য নতুন, তবে মনের কোথাও এক ধরনের তৃপ্তি ছিল। রাত কণার হাত ধরে রিসোর্টের দিকে এগিয়ে গেল। চারপাশে নিস্তব্ধ রাত, নরম বাতাস আর রাস্তার আলোগুলো যেন এই মুহূর্তটাকে আরও গভীর করে তুলছিল। রিসোর্টে পৌঁছে রুমের দরজা খুলতেই কণার চোখে পড়ল মোমের আলোয় সাজানো এক দৃষ্টিনন্দন পরিবেশ। রুম জুড়ে ছড়ানো সাদা গোলাপের পাপড়ি, মৃদু সুগন্ধি আর টেবিলে রাখা একটি ছোট কেক। কণার মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। আরে এ তো পুরোই হানিমুন রুম বলে মনে হচ্ছে। রাত তার পেছনে দাঁড়িয়ে মৃদুস্বরে হেসে বলল, বাহ, তোমার সেন্স তাহলে বেশ ভালোই। কণা ধীরে ধীরে ঘুরে রাতের দিকে তাকালো। রাত কেকের কাছে গিয়ে ছুরি হাতে তুলে নিল। আসো, আজকের রাতটাকে স্মরণীয় করে রাখি। আমাদের নতুন জীবনের শুরুতে মিষ্টি খাওয়া বাকি থাকা ঠিক হবে না। কণা এগিয়ে এসে কেক কাটল। রাত নিজের হাতে তাকে খাইয়ে দিল। রাত ধীরে ধীরে কণার হাত ধরল। তারপর ফিসফিস করে বলল, তুমি কি জানো, তোমার হাতটা ধরে রাখলেই আমি আজকাল ভীষণ শান্তি পাই। এতদিন অনেক দূরে ছিলাম কণা। আজ তোমাকে কাছে পেয়ে সবকিছু ভুলে যেতে চাই। কণা মাথা নিচু করে বলল, আমি তো কখনো দূরে যেতে চাইনি। সবসময় চেয়েছি আপনার পাশে থাকতে। রাত কণার মুখটা নিজের হাতের ভেতর নিয়ে বলল, আমি জানি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, কিন্তু এবার সব ভুলে শুধু আমাদের ভালোবাসাটাকে নতুন করে সাজাতে চাই। তুমি কি আমার পাশে থাকবে? কণা কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। তার চোখে লজ্জার রং যেন আরো ঘন হয়ে উঠল। রাত ধীরে ধীরে তার হাত ধরে বিছানার কাছে নিয়ে গেল। আজ শুধু আমরা, অন্য কোনো চিন্তা নয় কণা। এই রাতটা আমি শুধু তোমার করে রাখতে চাই। কণা ধীরে ধীরে রাতের চোখে তাকাল। রাতের হাতের স্পর্শে কণার হৃদয় ধুকপুক করছে। ধীরে ধীরে রাত মোমের আলোয় আলতো করে কণার কপালে চুমু খেল। তারপর কণার হাত ধরে বলল, এই রাতটা হোক আমাদের নতুন জীবনের শুরু। রাত জানালার পর্দা টেনে দিল। চারপাশে শুধু মোমের আলো আর সাদা গোলাপের মিষ্টি সুবাস। রাতটা যেন এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে রইল তাদের জীবনের। আশার হলের সামনে বসে আছে। রাত এখন 11টা বাজে। সন্ধ্যাকে ফোন করে বলেছে তার স্পেশাল প্লাউ নিয়ে নিচে আসতে। সে খাবে। সন্ধ্যা প্রথমে বিশ্বাস করেনি যে আশা সত্যি এসেছে। পরে জানালা দিয়ে দেখতেই দেখল আশার এসেছে। সন্ধ্যা তড়িঘড়ি করে পোলাও টিফিন বাটিতে করে নিয়ে বের হতে চাইলে দারোয়ান আটকে দেয়। এত রাতে কেন বাহিরে যাবে সেটা জানতে চাইলে সন্ধ্যা জানায় তার হাজবেন্ড এসেছে। দারোয়ান আশারকে গেস্টরুমে এসে বসতে বলল। আশার বাধ্য ছেলের মতো বসল। সন্ধ্যা রেগে বলল, কি সমস্যা ভাই আপনার? এত রাতে কেন এসেছেন এখানে? আমার সমস্যা আপাতত একটাই। কি? জামাইকে ভাই ডাকছ কেন? আমি তোমার ভাই লাগি? কথার কথা বলে ফেলছি। আচ্ছা এখন খাইয়ে দাও। হাত দিয়ে খান। আমি ফ্ল্যাট দেখব কাল। তুমি হলো ছেড়ে ফ্ল্যাটে গিয়ে থাকবে এখন থেকে, যাতে হঠাৎ হঠাৎ আসলে দারোয়ানের এই প্যারা না পোহাতে হয়। আপনাকে পিওর বউ পাগল বলবে লোকজন, বুঝেছেন? তো বলুক আমি কি বলতে না করেছি নাকি? বউ পাগল উপাধি শোনার মাঝেও প্রাউড পাওয়ার একটা ব্যাপার আছে। তার ছিঁড়া পাগল আপনি। খেয়ে এখন কি করবেন? সেদিনের মতো হোটেলে গিয়ে থাকব, আর সকাল হলেই বউ নিয়ে চলে যাব। তারপর তারপর বউকে জড়িয়ে ধরে একটা ঘুম দিয়ে চলে যাব। ভার্সিটি থেকে মাত্র 5 মিনিট দূরেই একটা 6তলা ভবনের 4তলায় একটা 2 কামরার ফ্ল্যাট ভাড়া নিয়েছে আশার। ফ্ল্যাটটা বেশ পছন্দ হয়েছে সন্ধ্যার। আশার দুটো বেড, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, পড়ার টেবিল, ডাইনিং টেবিল, একটা টিভি, সোফা,
একটা ছোট ফ্রিজ কিনে লোক দিয়ে পুরো ফ্ল্যাটটা সাজিয়ে তারপর সন্ধ্যাকে নিয়ে এসেছে। সন্ধ্যা এসে পুরো ফ্ল্যাট ঘুরে রান্নার জন্য গিয়ে দেখে রান্না যে করবে তার হাঁড়ি পাতিল সবজি চাল কিছুই নেই। সন্ধ্যা আশারকে ডাকল। আশার রান্নাঘরে আসতেই সন্ধ্যা বলল, সবই তো এনেছেন কিন্তু রান্নার জিনিস আনেননি কেন? এখন কি রাঁধব? আর খাবো কি? খাওয়ার জন্য রাঁধতে হবে সেটা কোথায় লেখা আছে? আমরা আজ অর্ডার করে খাবো, কাল ঢাকা যাবার আগে কিনে দিয়ে যাব। তা খাবার কি অর্ডার করেছেন? হ্যাঁ করেছি তো। এসে পড়ল বলে রাত হয়েছে, তুমি বরং গিয়ে কম্বলের নিচে গিয়ে শুয়ে থাকো না। খাবার আসলে আমি রুমে নিয়ে আসবনি, ঠান্ডা লাগায় সন্ধ্যা চলে গেল রুমে। খাবার চলে আসলে আসার খাবার প্লেটে বেড়ে রুমে এসে বলল, কি দরকার বলো এই ঠান্ডায় তোমার ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়ে খাবার খাওয়ার? এর চেয়ে বরং আমি খাইয়ে দেই। সন্ধ্যা ভ্রু কুচকাল। খাইয়ে দিতে চাচ্ছেন? হু, আচ্ছা দিন। আশার খাইয়ে দিল সন্ধ্যাকে। সন্ধ্যা পেট ভরে খেয়ে পানি খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আশার খাবার খেয়ে বাকি খাবার ফ্রিজে রেখে বসার ঘরের লাইট নিভিয়ে রুমে এসে রুমের লাইট নিভিয়ে কম্বলের ভেতর ঢুকে ঠান্ডা হাত পা দিয়ে জড়িয়ে ধরল সন্ধ্যাকে। সন্ধ্যার শরীর যেন জমে গেল, সাথে রাগ। এতক্ষণ কম্বলের নিচে থেকে শরীর গরম করলো আর এই লুক ঢুকেই ঠান্ডা হাত পা উপরে দিল। সন্ধ্যা হাত পা সরিয়ে দিল। সরিয়ে দিচ্ছ কেন? আগে শরীর গরম করুন, তারপর দিবেন। আর ইউ শিওর? হু। সন্ধ্যা কথাটা বলতে না বলতেই আশার সন্ধ্যার পাজামা ধরে টান দিতে নিলে সন্ধ্যা বলে ওঠে, আরে পাজামা ধরে টানছেন কেন? তুমি তো বললে শরীর গরম করতে। তো পাজামা টানলে আপনার শরীর গরম হবে কি করে? শীতকালে তো পুরুষদের গরম করার অস্ত্র এটাই প্রিয়। একদম না, আমার মুড নাই। আমার তো মুড আছে। এই শীতে সকালে উঠে আমি গোসল করতে পারবো না। দূরে সরুন বলছি। সকালে করতে হবে না গোসল। বেলা 10টা বাজে ঘুম থেকে উঠে করিও নো প্রবলেম। দরকার হলে হট ওয়াটার এনে দিব। কথাটা বলে আশার ঘনিষ্ঠ হবার চেষ্টা করলে সন্ধ্যা বলে, আমি ওয়াশরুমে যাব, ছাড়ুন। রাতটা কি সেখানেই কাটাবা? আশ্চর্য, আমি রাত ওয়াশরুমে কেন কাটাবো? 5 মিনিট লাগবে জাস্ট। ওকে, আই এম ওয়েটিং ফর ইউ। সন্ধ্যা 5 মিনিট পর চলে আসলো। পাশ থেকে ভেসলিন নিয়ে ঠোঁটে লাগিয়ে নিল। ঠোঁট ফেটে যেন না যায় শীতে। পাশে এসে শুতেই আসা সন্ধ্যার ঘাড়ে ওষ্ঠ ছুঁয়ে দিল। আমার সুরসুরি লাগে ডাক্তার। আশার মাথা উঁচু করে তাকালো সন্ধ্যার দিকে। কি আশ্চর্য, আদর করতে গেলে ম্যাডামের বলে সুরসুরি লাগে। আশার এবার সন্ধ্যার ওষ্ঠদয়ে ওষ্ঠ মিলিয়ে দেয়। কিছুক্ষণ যেতেই সন্ধ্যা বলে ওঠে, ধুর দিলেন তো ঠোঁটের সব ভেসলিনগুলো খেয়ে। আশার চোখ ছোট ছোট করে বলল, তাতে কি হয়েছে? পাশেই আছে ভেসলিন, আবার না হয়নিও। তাই বলে এত বাধা দিবা সন্ধ্যা? একটা পুরুষ মানুষই বুঝে শুভ কাজে এত বাধা দেওয়ার যন্ত্রণাটা ঠিক কেমন। আচ্ছা যান, আর দিব না বাধা। ভেসলিনটা দিন। ঠোঁট ফাটাতে চাই না আমি। এখনই লাগবে? পরে নিলেও তো চলে। তাইলে আপনিও পরে আসিয়েন কাছে। টাটা, বাই বাই। হ্যাঁ না। এই যে নাও তোমার ভেসলিন। মাখো ঠোঁটে। সন্ধ্যা দাঁত কেলিয়ে হেসে ফোনের ক্যামেরা জ্বালিয়ে ঠোঁটে ভেসলিন লাগিয়ে নিল। সামান্য ভেসলিনই তো, সেটা তো না দেখেই ঠোঁটে লাগানো যায়। তার জন্য আবার ফোনের ক্যামেরা লাগে? আমার লাগে। আশার আর কথা বাড়াল না। সন্ধ্যার মাঝে ডুবে যেতে লাগলে আকস্মিক ফোনে রিংটোন বাজতেই আশার এবার রাগে নিজের মাথার চুল টেনে ধরল। আর কত বাধা আসবে খোদা। আরে ফোন রিসিভ করেন। দেখেন কে ফোন দিছে। আশার ফোনের দিকে তাকিয়ে দেখে রাত ফোন করছে। আশার ফোন রিসিভ করে বলল, কিরে রাত, এত রাতে ফোন কেন?
রাত ঘড়িতে সময় দেখে নিল। কই এত রাত ভাই, সবে 9টা বাজে। আশার কান থেকে ফোন নামিয়ে দেখল আসলেই 9টা বাজে। আমি ভাবছি রাত 12টা বাজে। কিছু বলবি? হ্যাঁ, শুনলাম তুমি ফ্ল্যাট নিয়েছ। ওই বিল্ডিংয়ে কি ফ্ল্যাট আর খালি আছে? না, কেন? কণার জন্য। কণার জন্য ফ্ল্যাট কেন লাগবে? সন্ধ্যার সাথেই থাকবে। আমি 2 রুম দেখে নিয়েছি কণার জন্য। ও আসবে কবে? আগামীকাল নিয়ে আসব। আচ্ছা আয়। আমিও কাল ঢাকা ব্যাক করব। 2 ভাই একসাথে যাওয়া যাবে। আচ্ছা ধন্যবাদ ভাই। শাট আপ, ভাইকে ধন্যবাদ কেন দিচ্ছিস? এখন রাখি বুঝলি, আমি একটু ব্যস্ত। কোনো কাজ করছো নাকি? হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্স কাজ করছি ভাই। এখন রাখি, সকালে ফোন দিবনি। আচ্ছা। আশার ফোন কেটে 5 মিনিট অপেক্ষা করল। আর কোনো বাধা আসে কি না? না, আসলে না। আশার এবার মুড নিয়ে সন্ধ্যার কাছে গেল। এবার আর কোনো বাধা আসলো না। সকালে প্রথম আলোর কিরণে ঘুম ভাঙল সন্ধ্যার। বাইরে পাখির কিচিরমিচির। রাতের ঘটনার রেশ এখনো তার মুখে লেগে আছে। একটু অস্বস্তি আর একটু হাসি মিশে গিয়েছিল তার মনে। পাশে তাকিয়ে দেখে আশার গভীর ঘুমে মগ্ন। ভেসলিন আর ঠান্ডার প্রসঙ্গগুলো মনে করে সন্ধ্যা হালকা হাসল। কিছুক্ষণ এদিক ওদিক করেও আর ঘুম এলো না। সে নীরবে উঠে গিয়ে পর্দাটা সরাল। জানালা দিয়ে দেখল নিচে রিকশার টুংটাং শব্দ। ভোরের রাজশাহী শহর একটু অন্যরকম। আষাঢ়ের ঘুম এখনো ভাঙেনি। সন্ধ্যা আস্তে করে রান্নাঘরে গিয়ে খুঁজল কি আছে। ফ্রিজ খুলে দেখে রাতের খাবারের অবশিষ্টাংশ। ফ্ল্যাটটা এখনো নতুন, তাই সবকিছুই এক ধরনের সজীব লাগছে। সন্ধ্যা ডাইনিং টেবিলে বসে রইল। একটু রোদ উঠলেই গোসলে ঢুকবে। এদিকে আশার ধীরে ধীরে ঘুম থেকে উঠল। ঘুমের আবেশে একটু এলোমেলো চোখে পুরো রুমে চোখ বুলিয়ে দেখল সন্ধ্যা নেই। আশার রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলে সন্ধ্যাকে চাদর জড়িয়ে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে বলল, তুমি উঠেছ কখন? অনেকক্ষণ হল। আশার হালকা হাসি দিয়ে বলল, গোসল করবে না? চলো একসাথে করি। রোদ উঠুক তারপর করব গোসল আমি। আপনি গিয়ে করুন আর বাজারে যান রান্নার জিনিসপত্র আনতে। আচ্ছা চলো দুজন একসাথে যাই। তোমার যা যা লাগবে নিয়ে আসবে। আচ্ছা, গোসল করে আসেন আগে। আশার চলে গেল। গোসল করে বের হতেই সন্ধ্যা ঢুকল গোসলে। গোসল সেরে দুজনে রেডি হয়ে বাজারে গেল। প্রায় 2 ঘন্টা বাজার সেরে ফিরে এসে সন্ধ্যা রান্নাঘরে ঢুকে গেল আর আশার টিভি ছেড়ে বসে গেল সোফায়। কিছুক্ষণ পর খাবারের গন্ধে পুরো বাসা ভরে গেল। সন্ধ্যা খাবার পরিবেশন করতে করতে বলল, আসেন খেয়ে নিন। আশার টেবিলে আসলো। দুজনে খাবার খেল। বাসাটা এখনো পুরোপুরি সাজানো না, তাই সন্ধ্যা আর আশার দুজনেই বিকেলের দিকে পুরো বাসাটা গুছিয়ে নিল। সন্ধ্যা রান্নাঘরের সবকিছু নিজের মতো করে সাজিয়ে রাখল আর আশার লিভিং রুম আর বেডরুমের ছোটখাটো বিষয়গুলো দেখল। সব কাজ শেষ করে সন্ধ্যা ক্লান্ত হয়ে সোফায় বসতেই আশার 1 কাপ চা নিয়ে হাজির হল। এই নাও ম্যাডাম, তোমার জন্য চা। সন্ধ্যা চায়ের কাপ নিয়ে হেসে বলল, অনলাইনে অর্ডার করছিলেন নাকি চা? আরে না, নিজে বানিয়েছি। সন্ধ্যা মুখে নিয়ে বলল, নাইস টেস্ট। সত্যি? হু। আচ্ছা কণা আর রাত কখন আসবে? সন্ধ্যা হবে। কথাটা বলে আশা সন্ধ্যার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যার মুখে ক্লান্তি আর প্রশান্তি একসঙ্গে মেশা। আশার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চলো ছাদে যাই। আজ সন্ধ্যার আলোয় আমাদের শহরটা দেখি। সন্ধ্যা আষাঢ়ের হাত ধরে ছাদের দিকে এগোল। ছাদে গিয়ে তারা দুজন একসঙ্গে দাঁড়াল। বাতাসে হালকা শীতের ছোঁয়া। সন্ধ্যা আষাঢ়ের পাশে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। শহরটা দেখতে কি সুন্দর, তাই না? হুম। কিন্তু জানো কি, এর চেয়ে সুন্দর আমার কাছে তোমার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো। সন্ধ্যা হেসে বলল, তাই বুঝি? হুমম। সন্ধ্যা শুনো। ঠিক তখনই আষাঢ়ের ফোনে আবার রাতের কল এল। আষাঢ় বিরক্ত হয়ে বলল, এই ছেলেটা এক মুহূর্তও শান্তি দিতে পারে না। সন্ধ্যা হেসে বলল, রিসিভ করুন। এসে পড়েছে হয়তো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি ওরা আসছে। আশার ফোন রিসিভ করল। এসেছিস রাত?
হ্যাঁ ভাই, নিচে দাঁড়িয়ে আছি। আশার ছাদ থেকে নিচে তাকালো। রাত আর কণাকে দেখল। আশার নিচে গিয়ে ওদের নিয়ে আসলো। আশার রাতের সন্ধ্যা। পর্ব 36, অনুমতি ছাড়া কপি করা নিষিদ্ধ। রায়হা জুবের রেপ্টি। রাত কণা, আশার সন্ধ্যা মিলে এই ভর সন্ধ্যায় বেরিয়েছে কোলাহল মুক্ত শহরে হাঁটতে। কাল সকালেই রাত আশার চলে যাবে, সেজন্য আজ সবাই মিলে ঘুরতে বের হলো একটু। সন্ধ্যা গোলাপি রঙের সেলোয়ার কামিজ পরেছে, তার উপর চাদর। আশার ব্ল্যাক হুডি পরেছে। সন্ধ্যার হাত ধরে এগিয়ে চলছে। পেছনে রাত কণা। কণাও চাদর পরেছে আর রাত জ্যাকেট। তবে তারা হাত ধরে হাঁটছে না। রাত পকেটে হাত দিয়ে হেঁটে যাচ্ছে। হুট করে রাস্তার ওপাশে ঝিলমিলি বেলুন দেখতে পেল সন্ধ্যা। আষাঢ়ের হাত টেনে হাঁটা থামিয়ে বলল, ডাক্তার, আমি ঝিলমিলি বেলুন কিনব। আশার ভ্রু কুঁচকে বলল, তুমি বাচ্চা মেয়ে নাকি? আশ্চর্য, এসব বেলুন তো বাচ্চাদের জন্য না। তাহলে? আমাদের মতো কাপলদের জন্য। আপনি দেখেননি এই বেলুন এখন ট্রেন্ডে। সব পুরুষ তার পছন্দের নারীকে কিনে দেয়। আর আমি নিজ থেকে বলার পরও আপনি দিচ্ছেন না। আপনার টাকা দেওয়া লাগবে না, আমিই দিবনি। তবুও কিনে দিন। আচ্ছা চলো, খোটা দিও না। কিনে দিচ্ছি। আশার সন্ধ্যার হাত ধরে সাবধানতার সহিত রাস্তা পার হল। বেলুনের কাছে গিয়ে একটা বেলুন কিনে দিল। সন্ধ্যা বেলুনটা আষাঢ়ের হাতে ধরিয়ে দিয়ে দোকানদারের থেকে সবগুলো বেলুন নিয়ে বলল, ডাক্তার, আপনার আইফোন দিয়ে কয়েকটা সুন্দর পিক তুলে দিন তো। অনেক দিন হলো ফেসবুকের প্রোফাইল চেঞ্জ করি না। আশার পকেট থেকে ফোন বের করে কয়েকটা ছবি তুলে দিল। সন্ধ্যা বেলুনগুলো দোকানদারের হাতে দিয়ে বলল, চলুন ওই দোকানদারের কাছে যাই। আশার মুখটাকে বাংলার পাঁচের মতো করে বলল, কোন দোকান আবার? ওই যে আইসক্রিম। আমি খাবো, আপনি পিক তুলবেন। আজ অনেক ছবি তুলব। আপনার নতুন আইফোন 16 ফুল করে ফেলব। আমাকে তো কিনে দিলেন না আইফোন। আগেরটা কি করছেন 15? ওটা বাসায়। তোমার আইফোন লাগবে বলতে কিনে দিতাম। সব কেন বলে দিতে হবে? আপনি নিজ থেকে দিতে পারেন না? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে একে অপরকে আইফোন গিফট করে, আর আপনি স্বামী হয়ে করেন না। ওকে বাবা, নেক্সট উইক কিনে দিব। পাক্কা? হু। তাহলে চলুন আইসক্রিমের দোকানে। আশার আইসক্রিম কিনে দিল। সন্ধ্যা খেতে গিয়ে মনে পড়ল কণা রাতের কথা। পেছনে ফিরে দেখল রাত কণাকে ঝিলমিলি বেলুন কিনে দিচ্ছে। সন্ধ্যা আশারকে ঠেস মেরে বলল, ভাইয়ের থেকে কিছু শিখুন ডাক্তার। ও আমাকে দেখে শিখবে। আমি কেন ওকে দেখে শিখব? এই কণা, আয় আইসক্রিম খাই। রাত কণার হাত ধরে এগিয়ে আসলো। আইসক্রিম খাবে এই রাতে কণা? ঠান্ডা লাগবে কিন্তু। সন্ধ্যা হা হয়ে গেল। আইসক্রিম খেতে খেতে আশারকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, আপনি তো আমাকে এভাবে সতর্ক করলেন না ডাক্তার। এখন যদি আমার ঠান্ডা লেগে যায় তখন? লাগবে না ঠান্ডা। তোমার স্বামী ডাক্তার না? মেডিসিন চিকিৎসা সবই আছে। ও তো ডাক্তার না, তাই টেনশন করছে। ঠান্ডা লাগলে ডক্টরের কাছে গেলে আলাদা খরচ না? ও হ্যাঁ, আমি তো এটা ভাবিনি। আশার পাশে ফিরে বিড়বিড় করে বলল, উফ, বাঁচলাম। কণা আর খেলো না আইসক্রিম। সন্ধ্যার খাওয়া শেষ হলে তারা একটা টঙের দোকানে গিয়ে বসে। সবাই 1 কাপ মালাই চা খেয়ে বাড়ি ফিরে আসে। দুপুরে রান্না করে রাখা খাবার গরম করে রাতের ডিনার সেরে সবাই ঘুমাতে চলে যায়। সকালে ব্রেকফাস্ট করে আশার রাত বেরিয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। আশার প্রতি সপ্তাহে আসবে। এখন ফ্ল্যাটে পড়ে রইল কণা, সন্ধ্যা। তারা রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল। আশারের মা আমেনা বেগম এখন একা দেখে রান্না বান্না করার জন্য আশার একটা কাজের বুয়া রাখল। আশার ঢাকায় ফিরে সোজা হসপিটালে আগে ঢুকে হসপিটালের ডিউটি শেষ করে রাতে বাসায় ফিরে। বাসায় আসতেই বসার ঘরে শ্রেয়াকে দেখে ভ্রু কুঁচকে আসল। শ্রেয়া তার মাকে সন্ধ্যার ব্যাপারে বলছে, আন্টি, সন্ধ্যা এখন বিবাহিত। এখন পড়াশোনা করে, আর কি করবে? এখন তো ওর উচিত ছিল পড়াশোনা ছেড়ে সংসারে মনোযোগ দেওয়া। তা না করে রাজশাহী চলে গেছে। আশার শরীরের এপ্রনটা খুলে বলল, পড়েছিস তো ন্যাশনালে, তাই পড়াশোনার ভ্যালু জানিস না।
সন্ধ্যা যা মেধাবী মেয়ে, সে পড়াশোনা ছেড়ে শুধু সংসার করুক, সেটা আমি নিজেই মানব না। তাই বোনের হয়ে কুটনামি কম কর। আশ্চর্য, এটা কুটনামির কি হলো? কুটনামি তো। আর তুই এই সময় এ বাসায় কেন? শ্রেয়া চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আন্টির সাথে গল্প করতে আসলাম। সব ছেলের বউই তো পড়াশোনা করার জন্য বাহিরে চলে গেছে, সেই সুযোগে তুই মায়ের কান ভারী করছিস? আসার থামো তোরা। আমেনা বেগম বলে উঠল কথাটা। ও তো নিজের মাকে এত সময় দেয় না মা। ওর মা অসুস্থ, ও তার সেবা যত্ন না করে দেখি প্রায় ও তোমাকে এটা ওটা বলে। আশ্চর্য, তোদের বাসায় আসলেই এভাবে কথা বলিস কেন? আসিস কেন? আমরা কি বলেছি আয়? শ্রেয়া চায়ের কাপটা রেখে চলে গেল। দরজা অবধি যেতেই আশার বলে উঠল, বাকি চাটা খেয়ে যা। চায়ে দুধ, চিনি, চা পাতা দেওয়া হয়েছে, দাম অনেক এসবের। তোর চা তুই খা। শ্রেয়া চলে গেল। আশার রুমে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যাকে ফোন করল। সন্ধ্যা পড়ার টেবিলে বসে অ্যাসাইনমেন্ট করছিল। আশারের ফোন পেয়ে ফোন রিসিভ করে লাউড স্পিকারে চালু করে টেবিলের উপর রেখে অ্যাসাইনমেন্ট করতে করতে বলল, বলুন ডাক্তার, ঠিকমতো পৌঁছেছিলেন? জি ম্যাডাম। কি করছো? লিখছি। কি লিখছ? প্রেমপত্র শুনবেন? কাকে লিখছ? আমাকে? ইস, শুনবেন? বলো। ডক্টর আশার আহমেদ তার হসপিটালের জন্য কিছু আসবাবপত্র শাপলা লিমিটেড থেকে বাকিতে ক্রয় করল। ওয়েট এ মিনিট, আমি জীবনে এক পয়সা বাকি খাইনি কারো থেকে, আর তুমি বলছো আমি আসবাবপত্র বাকিতে ক্রয় করছি? আর এটা তোমার প্রেমপত্র? ইয়েস স্যার। রাত পোহালেই এটা জমা দিতে হবে। খেয়েছ? না, পিৎজা অর্ডার দিছি, ওটা খেয়েই রাতটা পার করব। রান্না করনি কেন? সময় নেই। আহারে, বউটা আমার, আমি কাছে থাকলে রেধে মুখে তুলে খাইয়ে দিতাম, আর রাত হলে জামা কাপড় ধরে টান মারতেন, তাই তো? এভাবে বলো না, পুরুষ মানুষ তো। বউ পাশে থাকা সত্ত্বেও ছুতে না পারার কষ্ট তুমি বুঝবে না মেয়ে। তুমি তো পুরুষ নও। আরও এটা শীতকাল। শীতকাল ভীষণ কষ্টের পুরুষদের জন্য, একা থাকা। সেজন্য দেখো না, পুরুষ মানুষ বেশিরভাগ শীতকালে বিয়ে করে। বুঝলাম। আচ্ছা, ক্যালকুলেশন করুন তো, 6,70,000 থেকে 45,000 বাদ দিলে কত থাকে? কি অ্যাকাউন্টিং এর এটা ওটা আমাকে দিয়ে করাচ্ছ? পাশে ক্যালকুলেটর নেই? আলসেমি লাগছে। আপনি বলুন। 6,25,000। থ্যাংক ইউ। আমি কিন্তু শুক্রবারে আসব। আজ কি বার? আজ সোমবার। এসে কি করেন? তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে চলে যাব, মনে যেন থাকে। ওকে ম্যাডাম। তা আপনাদের পিৎজা আসেনি? এসেছে হয়তো, কলিং বেলের আওয়াজ পেলাম। খেয়ে নাও আগে তাহলে। আর ল্যাপটপটা ওপেন করো, ভিডিও কল দিব একটু পর। তোমাকে দেখব, ডিস্টার্ব করব না একদম। আচ্ছা, আই লাভ ইউ। এই সন্ধ্যা তোর পিৎজা রেখে গেলাম, খেয়ে তারপর লাভ ইউ টু সহ সব বলিস। কণা চলে গেল নিজের রুমে। আমি লাভ ইউ বলছি, কণা কিভাবে শুনল? কারণ ফোন লাউডস্পিকারে দেওয়া। হেডফোন নেই তোমার? আছে তো, লাগাতে পারো না? কত কি বলে ফেলি মাঝে মধ্যে। তো ফোনে বলেন কেন? সামনাসামনি তো শুনো না। আচ্ছা বাদ দাও, এখন বলো কি বলবো। আশ্চর্য, আমি আই লাভ ইউ বললাম না? তো তুমি লাভ ইউ টু বলবা না? লাভ ইউ টু বলার পর বললা, আগে কেন বলনি? আমি কাজ করতেছি ডাক্তার, আমি রোমান্টিক মুডে নাই। থাকোই বা কখন বলো? সব সময় তো তেতো মুখেই থাকো। খেয়ে তারপর ফোন করুন। এখন রাখুন। আশার কেটে দিল ফোন। তারপর চটজলদি রাতের খাবার খেয়ে নিল। রাত 11:45-এর দিকে আশার ভিডিও কল দিল। সন্ধ্যা রিসিভ করল। আশার দেখতে পেল অন্ধকার রুমে টেবিলের সামনে খাতা নিয়ে বসে আছে সন্ধ্যা। ঝাড়বাতির আলোয় একটু আলোকিত হচ্ছে সন্ধ্যার মুখ। আশার ফ্লাই কিস ছুড়ে বলল, সন্ধ্যা ক্যাচ। সন্ধ্যা হাত বাড়ি ধরে ফেলার মতো করে হাত মুঠোবন্দি করে বুকের বা পাশে চেপে ধরে বলল, আটকে রেখে দিলাম হৃৎস্পন্দনের সাথে। এবার তুমি দাও, আমিও আটকে রাখি। সন্ধ্যা কিস ছুড়ে দিল।
আশার ধরে নিয়ে বলল, এবার এটাকে পকেটে ভরে রাখলাম। আমার হৃৎস্পন্দনে বরফ জমে আটকে গেছে। শুধু কিস রুখতে পারে না। তাহলে গরম পানি ঢালুন, বরফ গলে যাবে। তোমাকে আজ এত সুন্দর লাগছে কেন? কারণ আজ গোসল করিনি। 2024 সালের শেষ দিনটা গোসল না করে কাটিয়ে দিলে? যা শীত! একদিন না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। আশার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার সন্ধ্যা। 12টা বেজে গেছে। সন্ধ্যা ঘড়ির দিকে তাকাল। আসলেই 12টা বেজে গেছে। 25 সাল চলে আসলো। ইয়েস ম্যাডাম। আপনি আজই কেন চলে গেলেন? বিয়ের পর এই প্রথম নিউ ইয়ার আমাদের। আপনার সাথে কাটানোর কথা ছিল এই রাতটা। আছি তো সাথেই, এই যে। আই মিস ইউ। সবাই বাহিরে বাজি ফাটাচ্ছে। এসব করা ভালো না পাখি। 25 সাল নিয়ে তোমার কোনো প্রত্যাশা ইচ্ছে আছে? শুধু 25 সাল না, আগামী সব বছরগুলোকে ঘিরে একটাই প্রত্যাশা, আপনার সাথে আপনার পাশে থেকে হাসি খুশি রাগ ঝগড়া করে পুরো জীবন কাটিয়ে দেওয়া। ইনশাআল্লাহ। উই উইল অলওয়েজ স্টে টুগেদার। ইনশাআল্লাহ। আপনার কোনো প্রত্যাশা নেই? আছে তো। কি? আমি চাই 2025 সাল তোমার জীবনে নতুন আশা, সাফল্য এবং সুখ নিয়ে আসুক। এই বছর যেন তোমার জন্য প্রশান্তি ও শান্তির বার্তা নিয়ে আসে এবং তোমার সকল চাওয়া পূর্ণ হয়। 2025 সাল তোমার জন্য আনন্দের পথপ্রদর্শক হোক। শুক্রবার দিন আশার ফের আসলো রাজশাহী রাতের দিকে। সাথে সন্ধ্যার জন্য ফোনও নিয়ে এসেছে। ফোন পেয়ে মহা খুশি সন্ধ্যা। আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। পাশেই রয়েছে এক গুচ্ছ লাল গোলাপ, যেটা আশার নিয়ে এসেছে। রাতের রান্না শেষ করেছে কণা। তিনজন মিলে খেয়ে ঘুমানোর জন্য রুমে চলে গেল। বেকনিতে দাঁড়িয়ে আছে কণা। কানে তার ফোন। রাতের সাথে কথা বলছে। রাত সবে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়েছে। একটু পর খাবার খাবে। ঘুমাবে কখন? কণা জবাব দিল, আপনি ফোন রাখলেই। খুব তাড়া দেখছি। তারা আমার কোনো কালেই ছিল না। আপনি আসেন না কেন? আমি তো আর ভাইয়ার মতো জব করি না। আমার একদিন অফিস মিস তো স্যালারি থেকে টাকা কাট। তবে সামনে হয়তো জোড়া বন্ধ পাব। তখন আসব। সত্যি? হ্যাঁ। এখন ঘুমিয়ে পড়ো। আমার কাজ আছে। খেয়ে কাজ করতে হবে। ঠিক আছে। বেশি রাত জাগবেন না। ওকে ম্যাডাম। কণা ফোন কেটে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিল কণা। সন্ধ্যা এখনও ঘুমাচ্ছে। কণা টেবিলে খাবার সাজিয়ে নিজের রুমে বসে রইল। 8টার দিকে ঘুম ভাঙল সন্ধ্যার। গোসল সেরে রুম থেকে বের হতেই দেখল খাবার টেবিল সাজানো। সন্ধ্যা স্মিত হাসল। কণা সব করে রেখেছে। কণার রুমে উকি দিয়ে কণাকে বসে থাকতে দেখে ডেকে বলল, টেবিলে আয়। সন্ধ্যা গিয়ে বসল। কণা এসে পাশে বসে বলল, ভাইয়া খাবে না? উনার উঠতে দেরি আছে। তাছাড়া আমাদের ক্লাস আছে। যেতে হবে তো। খাবার তো টেবিলেই থাকবে, উনি খেয়ে নিবেন। সন্ধ্যা আর কণা গল্প করতে করতে খেয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল। আষাঢ়ের ঘুম ভাঙল 10টার দিকে। পুরো বাড়ি ফাঁকা দেখে বুঝল সবাই ভার্সিটি চলে গেছে। আষাঢ় উঠে গোসল সেরে বের হতেই হসপিটাল থেকে ফোন আসলো। জানালো রাতে একটা অপারেশন আছে। আষাঢ় ব্রেকফাস্ট করে সন্ধ্যাকে একটা টেক্সট করে বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে। সন্ধ্যা কণার ভার্সিটি শেষ করে বাসায় ফিরতে বিকেল হয়ে গেল। দুপুরের দিকে আষাঢ়ের মেসেজ সিন করেছিল সন্ধ্যা। আসার পথে কিছু বাজার করে নিয়ে এসেছে সন্ধ্যা। আপাতত রাতে শুধু খিচুড়ি খাবে। আষাঢ় ঢাকায় ফিরে হসপিটালে গিয়ে অপারেশনটা শেষ করে কেবিনে আসতেই দেখতে পায় আগে থেকে বসে আছে ডক্টর সুমন। একজন হাতুড়ে ডক্টর। মাস কয়েক হলো বউ চলে গেছে অন্য পুরুষের সাথে। মাথায় তার চুল নেই। অনেকের ভাষ্যমতে সে টাকলা। ডক্টর সুমনকে মন খারাপ করে বসে থাকতে দেখে আষাঢ় বলল, হোয়াটস হ্যাপেন সুমন? মন খারাপ কেন? একটা বিয়ে করতে চাই আষাঢ়। সে তো ভালো কথা, কিন্তু মেয়ে কোথায় পাব? তুই তো বিয়ে করছিস, তোর কোনো শালি আছেনি? থাকলে আমার সাথে সেটিং করাই দে। টাকা পয়সা চেহারা সবই ভালো আমার, শুধু চুলটাই নেই।
আমার কোনো শালি আছে একটা, তবে দজ্জাল। তোরে বিয়ে করবে না। কেন? কারণ আমাদের সংসারে আগুন জ্বালানোই তার কাজ। একটু দেখ না কোনো মেয়ে যদি পাস। আচ্ছা খুঁজে দেখব। আশার রাতে বাসায় ফিরল। মাকে সোফায় বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে বলল, মন খারাপ? আরে না, আজ শ্রেয়াকে দেখতে এসেছিল। তাই নাকি? হু। ছেলে কি করে? বিজনেস। বাহ, ভালোই তো। শুধু ভালোই না ভাইয়া, সুগার ড্যাডিও। রাতের কথা শুনে আষাঢ়ের কপাল কুঁচকে আসল। সুগার ড্যাডি? হ্যাঁ, আমার থেকে একটু ছোট হবে এমন বয়সী একটা মেয়েও আছে। শ্রেয়া রাজি হল? শ্রেয়াই তো নিয়ে এসেছে। কি? হ্যাঁ, ফেসবুকে পরিচয় দুজনের, তারপর দেখা সাক্ষাৎ আর এখন সোজা বিয়ে। বাহ, অনেক ফাস্ট দেখি শ্রেয়া। সে আর বলতে নাকি, আঙ্কেল তো এমন ড্যাডির সাথে বিয়ে দিবে না। সেজন্য শ্রেয়া কি করেছে জানো? কি? বলেছে রাজি না হলে হারপিক খেয়ে পটল তুলবে। এবারও ইমোশনাল ব্ল্যাকমেইল? হ্যাঁ, আঙ্কেল বলে দিয়েছে ওই ড্যাডিকে বিয়ে করলে এ বাড়ির দরজা তার জন্য চিরতরে বন্ধ। শ্রেয়া কি বলল? বলল তার ড্যাডির বাড়িতে 1000টা দরজা আছে, একটা দরজা বন্ধ হলে তার কোনো যায় আসে না। ভেরি গুড। এই না হলে মেয়ের মতো মেয়ে। তুই এপ্রিশিয়েট করছিস শ্রেয়াকে? না মা, বুঝালাম কেমন মেয়ের সাথে এতদিন মেলামেশা করতে। রুচি কি দেখছ? দেখছি, ফ্রেশ হয়ে আয় যা। আশার চলে গেল। তার 1 সপ্তাহ পর শ্রেয়া বাড়ি ছেড়ে চলে গেল তার সুগার ড্যাডির কাছে। আষাঢ়ের মাথায় ঢুকল নাকি দেখে দুজন দুজনকে পছন্দ করল। শ্রেয়া তো মা হতে পারবে না, আর ওই লোকটারও যথেষ্ট বয়স তাহলে। হয়তো লোকটার বেবি দরকার নেই এই বয়সে, আর শ্রেয়ার হয়তো শুধু জামাই হলেই চলতো সাথে মানি। শ্রেয়া চলে যাওয়ার একদিন পরই খবর আসলো তারা বিয়ে করেছে। কথাটা কানে আসতেই আশার ইন্না লিল্লাহ পড়ল। পৃথিবীতে টাকা কি না পারে? এর চেয়ে তো সুমনি ভালো ছিল, দেখতেও হ্যান্ডসাম। শুধু মাথায় চুল নেই যাকে বলে টাকলা। এর মধ্যে কেটে গেল 1.5 মাস। সন্ধ্যার শরীরটা আজকাল ভীষণ ফুটবল লাগে। মুখে রুচি নেই, খাবার খেতে পারে না ঠিকমতো। সেজন্য কণা একটা ভিটামিনের বোতল কিনে এনেছে যাতে ঠিকমতো খেতে পারে। সন্ধ্যা কিছুক্ষণ সেই বোতলের দিকে তাকিয়ে রইল। বোতলটা সন্ধ্যা কণার হাতে ধরিয়ে দিয়ে বলল, যেই দোকান থেকে কিনে এনেছিস সেই দোকানে ফেরত দিয়ে কিট কিনে আনবি। কণা বোতলের দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, কিট খেলে কি তোর রুচি বাড়বে? কিট মানুষ খায়? তাহলে কি করে? প্রেগন্যান্সি কিট। হ্যাঁ তো, প্রেগন্যান্সির কিট। তুই কি প্রেগন্যান্ট? তুই নিয়ে আসলে পরীক্ষা করে দেখলে তো জানতে পারব। ওয়েট, এখনই নিয়ে আসতেছি। মিনিট 10 পর কণা কিট নিয়ে আসলো। সন্ধ্যা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আগে আন্দাজ করতে পেরেছিল, সেজন্য কিট পরীক্ষা করার জন্য আগেই সব ঠিক করে রেখেছিল। এখন পরীক্ষা করে দেখল পজিটিভ। আপনা আপনি হাত চলে গেল পেটে। খুশি হবে নাকি রাগ করবে বুঝতেছে না। কয়েক মাস বাদেই তার এক্সাম। সন্ধ্যা ওয়াশরুম থেকে বের হয়ে ফোন হাতে নিল, তারপর আষাঢ়ের নম্বরে কল লাগাল। আশার রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। সন্ধ্যার ফোন পেয়ে একগাল হেসে ফোন রিসিভ করল। মুহূর্তে ওপাশ থেকে ভেসে আসল, এই আপনি কি বলেছিলেন? আশার সন্ধ্যার এহেন কথায় ভরকে যায়। আমতা আমতা করে বলে, ক কি বলেছিলাম? মনে নেই? না নেই। কি বলেছিলাম তোমায়? আজ তো আসার কথা ছিল না রাজশাহী আমার। রাজশাহী শুধু এসে দেখেন আপনার মাথার চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলব আমি। কেন? করেছিটা কি? আপনি বলেছিলেন আপনি প্রতিবার রাজশাহী এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে তারপর চলে যাবে। এদিকে আপনি আমাকে প্রেগন্যান্ট বানিয়ে চলে গেলেন। শুকনো মুখে বিষম খেলো আশার। পাশ থেকে জল খেয়ে অবাক হয়ে বলল, তুমি প্রেগন্যান্ট? হ্যাঁ। এই তো হাতে থাকা কিটে দুটো লাল দাগ স্পষ্ট জ্বলজ্বল করছে। আমাকে ছবি পাঠিয়ে দাও তো। কেন, ছবিটা জলের সাথে কি গুলিয়ে খাবেন? আপনাকে বলিনি সামনে আমার এক্সাম? আপনি কেন প্রোটেকশন নিয়ে কাছে আসলেন না? এখন দোষ আমার? আমি না হয় প্রোটেকশন নেইনি তাই বলে তুমি কি খেতে পারোনি মেডিসিন?
এখন যদি আমি বাচ্চার চিন্তায় ডিপ্রেশনে চলে যাই তার দায়ভার কে নিবে? আপনি? আশ্চর্য, ডিপ্রেশনে কেন যাবে? আমি আছি তো সব সময়। আপনি ছিলেন বলেই তো এই অবস্থা আজকে। বাচ্চা নেওয়ার এটা কোনো সময় হলো? আমি স্টাডি সামলাবো নাকি বাচ্চা? আমি আপনাকে বলেছিলাম আমি স্টাডি শেষ করে বেবি নিব যাতে আমি বেবিকে প্রপার সময় দিতে পারি। এখন আমি কয়দিকে সময় দিব? আমি আছি তো পাখি, টেনশন নিচ্ছ কেন? আপনার কি দেহ 14টা? আপনি কি সামলাবেন? আমার পেটে থাকা বাচ্চা নাকি আমার এক্সাম? তোমাকে সামলাবো। আর তুমি কি হ্যাপি নও বাচ্চা নিয়ে? আমি বেজায় খুশি, কিন্তু পুরো বিল্ডিংয়ে মিষ্টি বিলাবো। আমি বুঝতেছি না আমি হ্যাপি নাকি আনহ্যাপি। শুধু আপনাকে সামনে পেলে কাঁচা চিবিয়ে খেতাম। আচ্ছা শান্ত হও। এক্সিডেন্টলি হয়ে গেছে, ধরে নাও এটা আল্লাহর রহমত। কত মানুষ তো চেয়েও বাচ্চা পায় না। এই ধরো না শ্রেয়া, নিখিল, ওদের তো বেবির জন্যই সংসারটা ভেঙে গেছে। আর দেখে আমরা প্ল্যান না করেও পেয়ে গেলাম। আমাদের তো উচিত শুকরিয়া আদায় করা। আপনি আসবেন কবে? তুমি বললে এখনই চলে আসব। মজা ছাড়ুন, বলুন কবে আসবেন? কাল হসপিটালে কাজ আছে, পরশু আসি। আর আমি তোমাদের বাসায় কাজ করার জন্য একটা বুয়া ঠিক করে দিব। তোমার কোনো কাজ করতে হবে না, শুধু খাবে। আর আমি দেখছি জব নিয়ে কি করা যায়। জব নিয়ে কি করা যায় মানে? রাজশাহীর কোনো হসপিটালে জবের ট্রাই করব। কেন? কারণ আমি রাজশাহী থাকব। এই সময়টাতে তোমার পাশে আমার থাকা জরুরি। আমি আমার বেবির আসার পুরো জার্নিটা তোমাদের পাশে থাকব। আমার বাচ্চার হার্টবিট শুনব। মাঝরাতে সে তোমায় বিরক্ত করলে আমি তার সাথে কথা বলবো। বুঝেছ? বুঝলাম। আচ্ছা এখন রাখি। মিষ্টি খাওয়াতে হবে তো নাকি সবাইকে? আফটার অল আমি বাবা হতে যাচ্ছি। দেখছো 2025 সাল আমাদের জন্য কত লাকি। রাখছি তাহলে। আচ্ছা। সন্ধ্যা ফোন কেটে পাশে তাকাতেই কণাকে দেখতে পেল। কণা গম্ভীর মুখে তাকিয়ে আছে। কিছু বলবি? আশ্চর্য হলাম। কি নিয়ে? তুই বেবি আসা নিয়ে হ্যাপি নস? ভয় হচ্ছে আমার। কেন? সামলাতে পারবো আমি তাকে? আমার পড়াশোনার জন্য ওর অবহেলা হবে না? পৃথিবীতে তুই প্রথম না যে পড়াশোনা করা কালীন মা হচ্ছিস। আরও অনেকে হয়েছে, এবং বাচ্চাকেও প্রপারভাবে সামলিয়েছে। আর তুই তো একা নস। আমি আছি, ভাইয়া আছে। আর বাকিটা আল্লাহ ভরসা।